নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 17 এপ্রিল 2026 সংসদে একটা বিল পাস হলো না, সরকার হেরে গেল। কিন্তু পরদিন সকালে বিজেপির নেতারা হাসছেন, মিডিয়া বলছে মোদির বড় পরাজয়, আর মোদি বলছেন নারী শক্তি জিন্দাবাদ। কেউ কাঁদছে না, কেউ পদত্যাগ করছে না। তাহলে এটা কি সত্যি কোনো পরাজয়, নাকি এই হারটা আসলে 2029 সালের সবচেয়ে বড় জেতার একটা পরিকল্পনা বা জেতার একটা বড় চাল? আজ আমি আপনাদের সামনে এমন কিছু অঙ্ক খুলে দেব যেটা মূলধারার মিডিয়া আপনাদেরকে কখনোই বলবে না। আজকের ভিডিওতে তিনটা বড় প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পাবেন। নাম্বার 1, সংসদে আসলে ঠিক কি ঘটেছিল সেদিন এবং কেন সরকার হারলো। নাম্বার 2, ডেলিমিটেশন মানে কি এবং এটা কেন দক্ষিণ ভারত থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত সবাই ভয় পাচ্ছে। নাম্বার 3, এই বিল কিভাবে সরাসরি বাংলার রাজনীতিকে একেবারে পাল্টে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে, টিএমসির কি হবে এবং বাংলার মহিলা ভোটারদের ঠিক কি হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা চমক আছে যেটা আপনি কখনো ভাবতেও পারেননি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, তো আগে একটু পেছনের দিকে আমরা যাই। মহিলা সংরক্ষণ বিল মানে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ। এই বিলের পুরনো ইতিহাসটা কি আপনারা জানেন? 1996 সাল থেকেই কিন্তু এই বিল নিয়ে কথা হচ্ছে। 30টি বছর ধরে এইচডি দেবে গৌড়া এনেছিলেন এই বিলটি সবার প্রথম, কিন্তু পাস হয়নি। অটল বিহারী বাজপেয়ীও এনেছিলেন, কিন্তু পাস হয়নি। মনমোহন সিংও কিন্তু এই বিলটি নিয়ে এসেছিলেন, রাজ্যসভায় পাস হয়েছিল কিন্তু লোকসভায় পাস হয়নি। এবার মোদী সরকার আনলো 2023 সালে নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশনে পাস কিন্তু করিয়ে নিয়েছিল মোদী সরকার, কিন্তু তখনই বিপক্ষ বলেছিল এটা ফাঁকা প্রতিশ্রুতি, ডেলিমিটেশন না হওয়া পর্যন্ত এই বিল কার্যকর হবে না। এবার 2026 সালে সরকার বলল ঠিক আছে, ডেলিমিটেশনের শর্ত রেখেই বিল বাস্তবায়নের পথে এগোই। আর ঠিক সেই জায়গাটাতেই বাঁধলো গন্ডগোল। এবার অঙ্কটা একবার দেখুন, লোকসভায় মোট আসন সংখ্যা 540, সংবিধান সংশোধনের জন্য দরকার স্পেশাল মেজরিটি, মানে উপস্থিত সদস্যদের 2/3 ভোট। সেদিন অর্থাৎ 17 এপ্রিল সংসদে উপস্থিত ছিলেন মোট 528 জন, 2/3 মানে দরকার ছিল 352টি ভোট, কিন্তু সরকার পেয়েছে মাত্র 298টি ভোট, বিপক্ষে গেছে 230টি ভোট। সরকার পিছিয়ে আছে 54টি ভোটে। এখন প্রশ্ন হলো বন্ধুরা, যে এনডিএ সরকারের কাছে তো 350-এর বেশি সাংসদ আছে, তাহলে ভোট কম কেন পড়লো? কারণ বিজেপির নিজেদের মিত্ররাই কিন্তু বেঁকে বসেছিল। টিডিপি, জেডিইউ, শিবসেনা এরা কেউ কেউ কিন্তু অ্যাবসেন্টও ছিলেন। বিজেডি সরাসরি বিপক্ষে ভোট দিল, এআইএডিএমকে গেল বিপক্ষে। কেন? কারণটা কিন্তু একটাই, সেটা হলো ডেলিমিটেশন। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক, সেটা হচ্ছে এই ডেলিমিটেশনটা ঠিক কি না। ডেলিমিটেশন হলো লোকসভা এবং বিধানসভা আসনের সীমানা নতুন করে আঁকা। ভারতে শেষবার ডেলিমিটেশন হয়েছিল 1976 সালে, কার্যকর হয়েছিল 2001 সালের আদমশুমারির ভিত্তিতে। তারপর থেকে ভারতের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, কিন্তু আসন সংখ্যা বাড়েনি। এখন যদি নতুন করে আদমশুমারির ভিত্তিতে ডেলিমিটেশন হয়, তাহলে ঠিক কি হবে না, উত্তরপ্রদেশের জনসংখ্যা এখন প্রায় 24 কোটিরও বেশি, তাদের বর্তমান আসন সংখ্যা 80, নতুন হিসাবে হয়তো সেটা 130 থেকে 140 হয়ে যাবে। বিহারের আসন 40 থেকে বেড়ে হতে পারে 70। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কি হবে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এরা জনসংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, তাই এই সমস্ত অঞ্চলের আসন সংখ্যা কিন্তু কমে যেতে পারে। তামিলনাড়ুর 39 থেকে হয়তো 30 হয়ে যেতে পারে, কেরালায় 20 থেকে হয়তো 16টি আসন হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এটাই হলো দক্ষিণ ভারতের আতঙ্ক। যে রাজ্য পরিবার কল্পনা মেনে জনসংখ্যা কমিয়েছে, সে রাজ্যের রাজনৈতিক ক্ষমতা কিন্তু হেরে যাবে। এটা কি ন্যায়সঙ্গত? এই প্রশ্নটাই এখন ভারতের রাজনীতিকে দুটি ভাগে ভাগ করে দিচ্ছে, উত্তর ভারত বনাম দক্ষিণ ভারত, এবং এই লাইনেই কিন্তু বিলটা পাস হয়নি। এবার মোদির মাথায় কি আছে সেটা একটু বুঝুন। 2024-এর নির্বাচনে বিজেপি একা পায় 240টি আসন,
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল 272টা আসন। অর্থাৎ বিজেপি এখন টিডিপি এবং জেডিইউর মুখাপেক্ষী। এই অবস্থায় ডেলিমিনেশন হলে উত্তরপ্রদেশে, বিহারে, মধ্যপ্রদেশে বিজেপির আসন সংখ্যা বাড়বে। দক্ষিণে বিজেপি এমনিতেই দুর্বল, ওখানে আসন কমলে তারা সেরকম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু উত্তর ভারতে আসন বাড়লে বিজেপি আবার কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতাটা পেয়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, নরেন্দ্র মোদীর ক্যালকুলেশন হলো 2029 সালে ডেলিমিনেশন হওয়া আসনে নির্বাচন হোক, সেই আসনগুলোতে মহিলা সংরক্ষণ কার্যকর হোক। উত্তরপ্রদেশ, বিহারের 140টি থেকে 70টি আসনে মহিলা সাংসদ যাবেন। এই মহিলা সাংসদরা বেশিরভাগই কিন্তু বিজেপির থাকবে, কারণ উত্তর ভারতের প্রবীণ মহিলারা এখনো কিন্তু মোদির পক্ষে রয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, মহিলা সংরক্ষণ প্লাস ডেলিমিনেশন ইজিক্যাল টু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা। এটা কি পরাজয়, নাকি এটা একটা মোদী সরকারের মাস্টার স্ট্রোক? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বিলের প্রভাব ঠিক কি হতে পারে? আপনি যদি বাংলার মানুষ হন, এই অংশটা তবে মনোযোগ সহকারে দেখুন। বর্তমানে পশ্চিমবঙ্গের লোকসভা আসন 42টি। 2011 সালের আদমশুমারিতে বাংলার জনসংখ্যা ছিল প্রায় 9,13,00,000 মতো। 2024-25 সালের অনুমান অনুযায়ী বাংলার জনসংখ্যা এখন প্রায় 10,50,00,000। ডেলিমিনেশন হলে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা 42 থেকে বেড়ে হতে পারে 48 কিংবা 52। এখন এই বাড়তি আসনগুলো ঠিক কোথায় হবে? উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, নাকি জঙ্গলমহলে, নাকি সুন্দরবনে? এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে বাংলার ভবিষ্যতের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই বিলের বিরোধিতা করলেন? টিএমসি আনুষ্ঠানিকভাবে বলছে আমরা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু ডেলিমিনেশনের শর্ত মানেই না। এটা কি সত্যিকারের কোনো একটা অবস্থান হলো, নাকি রাজনৈতিক কোনো কৌশল? আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের জায়গাটা একটু বুঝে নেই। বাংলায় বর্তমান মুসলিম জনসংখ্যা প্রায় 27 থেকে 28%। কিছু কিছু জেলায় যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মুসলিম জনসংখ্যা 50%-এরও ওপরে। ডেলিমিনেশন হলে এই জেলাগুলিতে নতুন আসন তৈরি হবে, কিন্তু মহিলা সংরক্ষণ কার্য হলে এই আসনগুলোতেই মহিলা প্রার্থী তৃণমূলকে দিতে হবে। টিএমসির বড় ভোট ব্যাংক হলো মুসলিম সম্প্রদায়। সেই সম্প্রদায়ের পুরুষ নেতারা অনেকটাই ক্ষমতাবান। মহিলা সংরক্ষণ কার্যকর হলে তাদের সরিয়ে মহিলা প্রার্থী কিন্তু দিতেই হবে। এই জিনিসটাই মমতা ব্যানার্জির পক্ষে রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন। তাহলে বুঝলেন এবার, মমতার বিরোধিতা মহিলার বিরুদ্ধে কিন্তু নয়, মমতার বিরোধিতা ডেলিমিনেশনের বিরুদ্ধে। কারণ মমতার বিরোধিতা তার নিজের ভোট ব্যাংক ধরে রাখারই জন্যে। এবার এই মহিলা সংরক্ষণ বিলটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে আপনাদের সামনে দেখাই চলুন। বাংলায় মহিলা ভোটার মোট কতজন? 2024 নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট ভোটার প্রায় 7,60,00,000। এর মধ্যে মহিলা ভোটার প্রায় 3,75,00,000, অর্থাৎ প্রায় 50%। এবং পরিসংখ্যান বলছে বাংলায় মহিলা ভোটারদের ভোটদানের হার পুরুষের থেকেও অনেকটাই বেশি। এই মহিলা ভোটাররা ঠিক কি চান? লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, মমতা এই প্রকল্পগুলি দিয়ে মহিলা ভোট ব্যাংককে কিন্তু শক্তভাবে ধরে রেখেছেন। কিন্তু এবার মহিলা সংরক্ষণ বিলের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিরুদ্ধে গেলেন? বিজেপি এখন এই সুযোগ নিচ্ছে। বিজেপির বার্তা হবে মমতা মহিলাদের সংসদে যেতে দিতে চান না। এই ন্যারেটিভ ঠিক কতটা কার্যকর হবে? 2026-এর বিধানসভার আগে এই একটাই প্রশ্নই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ডেলিমিনেশন হলে কিন্তু বাংলার মানচিত্র পুরোটাই হয়তো পাল্টে যাবে। এবার একটু ম্যাপটা দেখে মাথায় মনে রাখুন, বাংলার বর্তমান 42টি লোকসভা আসনের মধ্যে টিএমসি ধরে রেখেছে 29টি, বিজেপি ধরে রেখেছে 12টি। বাকি একটি লোকসভা আসন কিন্তু কংগ্রেসের রয়েছে। ডেলিমিনেশন হলে নতুন আসন কোথায় হবে সেটা নির্ভর করবে ডেলিমিনেশন কমিশনের ওপরে। কিন্তু বন্ধুরা, এটা জানা যে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত কমিশন, মানে বিজেপি সরকার ঠিক করবে কোথায় নতুন আসন হবে। যদি উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অঞ্চলে নতুন আসন হয়, সেখানে কিন্তু বিজেপি যথেষ্ট শক্তিশালী। যদি জঙ্গলমহলে নতুন আসন হয়, তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সেখানেও বিজেপির ভালো ভিত আছে। কিন্তু যদি মুর্শিদাবাদ বা মালদায় নতুন আসন হয়, সেখানে টিএমসি বা কংগ্রেস লাভবান হবে। তাহলে বুঝুন, ডেলিমিনেশনের মানচিত্র মানেই বাংলার
ক্ষমতার মানচিত্র। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ডেলিমিনেশনটাকে ঠিক এতটাই ভয় পাচ্ছেন। লোকসভার পাশাপাশি বিধানসভাগুলিতেও মহিলা সংরক্ষণ হবে। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত না 294টি। 33% সংরক্ষণ মানে প্রায় 98টি আসনে মহিলা প্রার্থী বাধ্যতামূলক। এখন টিএমসিতে কতজন মহিলা বিধায়ক আছে? 2021 নির্বাচনে টিএমসি থেকে জিতেছেন মোট 215 জন, তার মধ্যে মহিলা মাত্র 41 জন, মানে মাত্র 19%। বিজেপির 77 জনের মধ্যে মহিলা মাত্র 14 জন, মানে 18%। তাহলে মহিলা সংরক্ষণ কার্যকর হলে উভয় দলকেই কিন্তু আরো অনেক বেশি মহিলা প্রার্থী দিতেই হবে। এর মানে হলো অনেক পুরুষ বিধায়ক আসন হারাবেন। তারা কি সহজে সরে যাবেন? এই ভেতরের বিদ্রোহটাই টিএমসির সব থেকে বড় মাথা ব্যথা। মমতা যদি মহিলা সংরক্ষণকে সমর্থন করেন, তার নিজের দলের পুরুষ নেতারা বিদ্রোহ করবেন। মমতা যদি বিরোধিতা করেন, বাংলার মহিলা ভোটাররা তাহলে প্রশ্ন ওঠাবেন। এটাই হলো বর্তমান মমতা ব্যানার্জির ডাইলেমা। 2026 বিধানসভায় বাংলার মহিলা ভোটার কিভাবে ভোট দেবেন? এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর কি না, লক্ষ্মীর ভান্ডার মমতার এই প্রকল্পটি বাংলার গ্রামীণ মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি মাসে 1,500 টাকা সরাসরি অ্যাকাউন্টে যাচ্ছে। এটা একটা বাস্তব সুবিধা যা মহিলারা নিজের হাতে পাচ্ছেন। দ্বিতীয় ফ্যাক্টর কি না, বিজেপির মহিলা ক্ষমতায়নের ন্যারেটিভ। বিজেপি বলছে সংসদে নারীর আসন নিশ্চিত করা মানে আসল ক্ষমতায়ন। লক্ষ্মীর ভান্ডার দান, কিন্তু সংরক্ষণ হলো অধিকার। কোনটা মহিলারা বেশি মূল্য দেবেন? এবারে আসছি তৃতীয় ফ্যাক্টর, স্থানীয় নারী নেতৃত্ব। বাংলায় পঞ্চায়েত স্তরে মহিলা নেতৃত্ব ইতিমধ্যে কিন্তু যথেষ্ট শক্তিশালী। গ্রাম পঞ্চায়েতে 33% সংরক্ষণ আছে অনেক দিন ধরেই। সেই মহিলারা এখন বিধানসভায় যেতে চান। তাদের পথ কে খুলে দেবে, মমতা নাকি মোদি? এই তিনটা ফ্যাক্টরে টানাটানিতেই কি হবে 2026-এর নির্বাচন। ইন্ডিয়া অ্যালায়েন্স মহিলা সংরক্ষণের বিরোধী নয়, তারা বিরোধী ডেলিমিনেশনের শর্তে। কংগ্রেস বলছে আগে ওবিসি কোটা ঠিক করো, তারপর মহিলা সংরক্ষণ করো। সমাজবাদী পার্টি আরজেডি বলছে মহিলা সংরক্ষণের মধ্যে ওবিসি এবং মুসলিম মহিলাদের জন্য আলাদা কোটা দাও। টিএমসি বলছে ডেলিমিনেশন ছাড়াই সংরক্ষণ দাও। সবার দাবি কিন্তু আলাদা আলাদা। কিন্তু বন্ধুরা, ফলাফল একটাই, বিল পাসই হলো না। এই বিভাজনই বিজেপির সবচেয়ে বড় অস্ত্র। কারণ এবার থেকে বিজেপি বলতে পারবে আমরা মহিলাদের অধিকার দিতে চেয়েছিলাম, বিরোধীরা আটকে দিয়েছে। রাহুল গান্ধী এই বিষয় বললেন আমরা মহিলা সংরক্ষণ চাই, কিন্তু ওবিসি কোটা ছাড়া একেবারে নয়। এই বক্তব্য কতটা রাজনৈতিকভাবে কার্যকর? একদিকে কংগ্রেস মহিলা ভোট চায়, অন্যদিকে ওবিসি ভোটও চায়, কিন্তু দুটো একসাথে পাওয়া একেবারে কঠিন ব্যাপার। কারণ ওবিসি কোটার দাবি মানে মহিলা সংরক্ষণের মধ্যে আরেকটা ভাগ। এটা বাস্তবায়ন করতে গেলে আরো জটিলতা রয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মোদি কি সত্যিই হেরে গেছেন, নাকি এই হারটা আখিরে ভবিষ্যতে মোদিকে আরো বড় জয়ের দিকে নিয়ে যাবে? বন্ধুরা, যদি বিলটি পাশ হয়ে যেত তখন বিরোধীরা বলতো ঠিকই হয়েছে, কিন্তু বিল পাশ না হওয়ায় মোদি এখন বলতে পারছেন বিরোধীরা মহিলাদের অধিকার কেড়ে নিল। 2029 সালের নির্বাচনী প্রচারে এই একটা ইস্যুই কিন্তু যথেষ্ট বিজেপির জন্য। মোদির মঞ্চে হবে মা বোন বেটিরা, বিরোধীরা আপনাদের সংসদে যেতে দিতেই চায়নি, এবার তাদের জবাব দিন। এই ইমোশনাল আপিলই উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের গ্রামীণ মহিলাদের কাছে অত্যন্ত শক্তিশালী একটা জয়ধ্বনি হয়ে উঠবে। বন্ধুরা, এবার একটা টাইমলাইন বুঝুন। 2026 পশ্চিমবঙ্গ সহ আরো অন্য কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। 2027 আদমশুমারির কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 2028 ডেলিমিনেশন কমিশন গঠন এবং কাজ শুরু। 2029 লোকসভা নির্বাচন। নতুন আসনে নির্বাচন হতে পারে বা নাও হতে পারে, কিন্তু ন্যারেটিভটা কিন্তু তৈরি হয়েই গেছে 2026-এর 17 এপ্রিল থেকে। মহিলা সংরক্ষণ বিল 2029-এর নির্বাচনে সবচেয়ে বড় আবেগের ইস্যু হয়ে উঠবে। এটা বিজেপি জানে, মমতা জানেন, রাহুল গান্ধীও জানেন, কিন্তু ন্যারেটিভ নিয়ন্ত্রণ করছে এখন বিজেপি। বাংলার মানুষ হিসেবে আপনার সামনে এখন তিনটি বড় প্রশ্ন। ডেলিমিনেশন হলে বাংলার রাজনৈতিক ক্ষমতা বাড়বে না কমবে? বাংলার জনসংখ্যা অনেক বেশি, তাই আসন সংখ্যা বাড়তে পারে, কিন্তু নতুন আসনের সীমানা কোথায় হবে
সেটা ঠিক করে দিবে কেন্দ্র। এটা কি বাংলার স্বার্থে হবে? বাংলার মহিলাকে সত্যি সংসদে যেতে পারবেন, নাকি এই সংরক্ষণ শুধু নেতাদের পরিবারের মহিলাদের জন্য হবে? কারণ ইতিহাস বলে সংরক্ষণের সুযোগ প্রায়শই সাধারণ মানুষের মহিলারা একেবারেই পান না। যাদের সংযোগ আছে, যোগাযোগ আছে, তারাই এই সুবিধা পায়। 2026-এ কাকে ভোট দেবেন? যে দল মহিলা সংরক্ষণকে সমর্থন করছে অর্থাৎ বিজেপিকে, নাকি যে মুখ্যমন্ত্রী নিজেই মহিলা অথচ মহিলা সংরক্ষণের নামে ডেলিমিনেশনের বিরোধিতা করছে? এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই ঠিক করুন। আমার কাজ শুধু সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরা। বন্ধুরা, মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়া এটা শুধু একটা সংসদীয় ঘটনা নয়, এটা একটা রাজনৈতিক দাবা খেলার চাল। মোদী চেয়েছিলেন এই বিল নিয়ে বিরোধীরা বিভক্ত হোক এবং সেইটাই হয়েছে। মোদী চেয়েছিলেন এই বিল পরাজিত হোক, যাতে 2029-এর আগে এই ইস্যুটা জলজ্যান্ত থাকে, এবং সেটাও পূরণ হয়েছে। আর বাংলার রাজনীতিতে এই ঢেউ আসছে, মমতা তাই অলরেডি কিন্তু চাপে রয়েছেন। বিজেপি এই ইস্যুটাকে ন্যারেটিভ করে আসন্ন 2026 বিধানসভায় প্রমাণ করতে চাইবে যে মমতা ব্যানার্জি নিজে মহিলা হয়েও তিনি মহিলা সংরক্ষণের বিরোধিতা করছেন। আবার বাংলার 3,75,00,000 মহিলা ভোটার, তারাই ঠিক করবেন বাংলার ভবিষ্যৎ কি। আপনার কি মনে হচ্ছে, মহিলা সংরক্ষণ বাংলার জন্য ভালো নাকি খারাপ? তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।